আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা। আগামী 2-1 দিনের মধ্যেই তোমাদের এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমরা ধারাবাহিকভাবে তোমাদের এইচএসসি প্রথম পত্রের উপরে আমাদের যেই সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, সামারি রাইটিং, তারপর হচ্ছে রিঅ্যারেঞ্জিং, সবকিছু নিয়ে তো কিন্তু আমরা আলোচনা করছি। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 5 এবং কোশ্চেন নাম্বার 6, সর্বমোট আমাদের 5, 10 এবং আরো 10, মোট 25 মার্কের আলোচনা আমরা আজকের এই ক্লাস থেকে সেরে নেব ইনশাল্লাহ। তো আজকের এই ক্লাসে তোমরা যদি ভালোভাবে আমার কথাগুলো বুঝতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের এই 25 মার্ক পাওয়া থেকে আটকাতে পারবে না কেউই, ঠিক আছে? সো আমরা গ্যাপ ফিলিং উইথ ক্লু এবং গ্যাপ ফিলিং উইদাউট ক্লু এই বিষয়গুলো একটু ভালোভাবে বুঝিয়ে নেব। এই বিষয়গুলো কার উপর ডিপেন্ড করে, কিভাবে সেটা সমাধান করতে হয় সেটা আমরা প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন, একটা বোর্ড কোশ্চেন উদাহরণস্বরূপ ধরে তোমাদেরকে সমাধান করে দেব এবং কিভাবে সমাধান করবে সেই পদ্ধতিটা দেখিয়ে দেব। এবং রিঅ্যারেঞ্জিং অর্থাৎ কোনো কিছু সাজানোর ক্ষেত্রে, অর্থাৎ একটা গল্প উল্টোপাল্টা করে দেওয়া থাকবে, সেটা সাজানোর ক্ষেত্রে তোমাকে কিভাবে সমাধান করতে হবে সেটাও দেখিয়ে দেব। সাধারণত তোমাদের রিঅ্যারেঞ্জিং আসে হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে তোমার কোনো ব্যক্তি সম্পর্কিত, আরেকটা হচ্ছে কোনো ঘটনা সম্পর্কিত, ঠিক আছে? সো সবকিছু আমরা দেখবো কোশ্চেন নাম্বার 4, 5 এবং 6। ওকে, আচ্ছা, সর্বপ্রথম তোমাদেরকে একটা সুন্দর মতো সাজেশন বাতলে দেই। সাজেশনটা কি, যে এইচএসসি 2026 জন্য মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন হচ্ছে এই যে তোমার 4, 5 এবং 6 নাম্বার কোশ্চেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন হচ্ছে এইচএসসি 2023, 24 এবং 25 সালের বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো তোমাকে চর্চা করতে হবে, ঠিক আছে? সেই প্রশ্ন বারবার তোমাকে চর্চা করতে হবে। কাদের? 2026 সালের পরীক্ষার্থী যারা, কোন কোন প্রশ্নের জন্য? 4, 5 এবং 6 নাম্বার প্রশ্নের জন্য, ঠিক আছে? এর বাইরে তোমরা আর কোনো পড়াশোনা করার প্রয়োজন নাই। যদি সময় পাও, ইচ্ছা হয় করবা, কিন্তু বর্তমান রিভিশন এর লেভেলে আছো বা রিভিশনের পর্যায়ে আছো। সো এই স্টেজে এসে তোমরা এই 23 সাল, 24 সাল এবং 25 সালের বোর্ড কোশ্চেনগুলি সলভ করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখান থেকেই বিগত বছর থেকে অনেকগুলো আসে। তো সর্বপ্রথম আমরা উদাহরণস্বরূপ তোমাদের জন্য নিয়ে এসেছি 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নে দেখো 5 মার্ক থাকে, শূন্য স্থান থাকে 10টা, প্রত্যেকটা শূন্য স্থানের জন্য 0.5 অর্থাৎ হাফ মার্ক করে দেওয়া থাকে। সো এখানে কি বলছে যে রিড দ্য ফলোইং টেক্সট, এই টেক্সটটা পড়ো এবং ফিল দ্য ব্ল্যাঙ্কস, এই যে খালি ঘরটা রয়েছে শূন্যস্থান সেটা তোমরা পূরণ করো। আচ্ছা, কি বলছে যে উইথ সুইটেবল ওয়ার্ডস, অর্থাৎ উইথ সুইটেবল ওয়ার্ডস বলতে কোথাকার? ইন দ্য বক্স, ফ্রম দ্য বক্স, এই যে বক্সের মধ্যে যে সুইটেবল ওয়ার্ডস রয়েছে সেই ওয়ার্ডস গুলো তোমাকে নিয়ে এখানে যে ব্ল্যাঙ্কস রয়েছে সেই ব্ল্যাঙ্কস গুলো পূরণ করতে হবে, ঠিক আছে? ওকে, দেখো এখানে অবশ্যই অ্যান্সার গুলো আমি দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, যে যাতে তোমরা একটা অ্যান্সার তোমরা মিলিয়ে সেখান থেকে তুমি দেখে সেটা সমাধান করতে পারো। বলা হচ্ছে এডুকেশন এইমস অ্যাট, এডুকেশনের লক্ষ্য কি? এডুকেশনের লক্ষ্য, সে লক্ষ্যটা কি? সর্বপ্রথম তোমাদেরকে ক্লু, উইদাউট ক্লু এবং উইথ ক্লু, এই যে এখানে আছে আমরা 5 নাম্বারে পাবো হচ্ছে উইথ ক্লু, উইদাউট ক্লু, আর 4 নাম্বারে আছে আমাদের উইথ ক্লু, ঠিক আছে? তো এইখানে আমাদের সমাধান করতে হবে দুইটা উপায়ে। সর্বপ্রথম পর্যায়ে তোমাকে পুরো প্যাসেজটা পড়তে হবে, প্যাসেজ পড়ে এর অর্থটা বুঝতে হবে, কোন লাইনে কোন সেন্টেন্সের মধ্যে কি বলেছে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তোমাকে ওই কিছু স্ট্রাকচার ফলো করতে হবে সেন্টেন্সের, যে সেন্টেন্সের একটা শূন্য স্থান দেওয়া রয়েছে, এই শূন্য স্থানের পেছনে কোন শব্দগুলো দেওয়া রয়েছে, সামনে কোন শব্দগুলো দেওয়া রয়েছে, তার উপরে ডিপেন্ড করে তোমাকে একটা শব্দ বসানোর ক্ষেত্রে। তো সেই শব্দটা বসানোর ক্ষেত্রে তোমাকে অবশ্যই এখানে সামনের পিছনের ওয়ার্ড দেখতে হবে। সো সেটা এই দুইটা পদ্ধতি অবলম্বন করলেই তুমি শূন্য স্থান পূরণ করা শিখে যাবে ইনশাল্লাহ।
সর্বপ্রথম আমরা প্যাসেজটা একটু পড়বো, প্যাসেজ পড়ে আমরা একটু সলভ করার চেষ্টা করব। কি বলছে? এডুকেশন এইমস, এডুকেশনের যেই লক্ষ্য, কি লক্ষ্য অর্জন করে? এডুকেশনের লক্ষ্য অ্যাট ড্যাশ টু থিংস, এডুকেশনের লক্ষ্য কি? দুইটা। একটা কি? একটা হচ্ছে তোমার নলেজ অর্জন করা, 2 নাম্বার হচ্ছে স্কিল অর্জন করা। দ্য লেসন, দ্য লেসনস, এই শিক্ষাটা ইন এ ড্যাশ প্রিপেয়ার, ইন এ ড্যাশ, এমন একটা জায়গা, এই এমন একটা স্টেজে বা এমন একটা, এই যে এ ড্যাশ, এ ড্যাশ বলতে একটা নাউন আসবে, এ ড্যাশ বলতে এখানে একটা নাউন আসবে অথবা নাউন ফ্রেজ আসবে। যেহেতু একটা শব্দের শূন্য স্থান রয়েছে, তো এখানে একটা নাউনই আসবে, ফ্রেজ আসার দরকার নাই। ফ্রেজ বলতে কাকে বোঝায়? 2 বা ততোধিক শব্দ। তো এখানে 2 বা ততোধিক শব্দ আনার তো কোনো প্রয়োজন নাই, যেহেতু শূন্য স্থান দেওয়া আছে একটা শব্দের জন্য। তো এখানে আমরা একটা শব্দ নিয়ে আসবো, ঠিক আছে? তো একটা শব্দ কি হবে? এখানে একটা নাউন বসাতে হবে। কেন নাউন বসাতে হবে? এরপরে, আচ্ছা এগুলো নিয়ে আমি পরে আলোচনা করতেছি, আগে অর্থটা বুঝি। বলছে দ্য লেসন ইন এ ড্যাশ প্রিপেয়ার এ লার্নার ফর গেইনিং নলেজ অফ সার্টেন সাবজেক্টস। বলছে এই লেসনটা, এই লেসনটা ইন ড্যাশ প্রিপেয়ার এ লার্নার, একজন শিক্ষানবিশ অর্থাৎ একজন শিক্ষার্থীকে কি করে? প্রস্তুত করে ফর গেইনিং নলেজ অফ সার্টেন সাবজেক্ট। এই জিনিসটা একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে জ্ঞান অর্জন করতে সাহায্য করে অথবা জ্ঞান অর্জন করতে প্রস্তুত করে একজন শিক্ষানবিশকে অর্থাৎ একজন শিক্ষার্থীকে। এরপরে বলা হচ্ছে হোয়েন এ লার্নার, যখন একজন শিক্ষানবিশ অথবা একজন শিক্ষার্থী গেটস এ ক্লিয়ার ড্যাশ, গেটস এ ক্লিয়ার কনসেপ্ট অফ সাবজেক্ট অর টপিক। এইখান থেকে আমরা কিন্তু অর্থর একটা পেয়ে গেছে, কনসেপ্ট বা এখানে কিছু আছে। ওকে, আমরা এখান থেকে পরে খুঁজে বের করব, সমস্যা নাই। যে কি বলছে? যে ক্লিয়ার একটা কনসেপ্ট বা ধারণা যদি থাকে, এ লার্নার গেটস এ ক্লিয়ার ড্যাশ অফ এ সাবজেক্ট অর টপিক, একটা টপিক অথবা সাবজেক্ট সম্পর্কে যদি একজন লার্নার খুব ভালোভাবে শিখতে পারে অথবা ক্লিয়ার একটা কনসেপ্ট থাকে, তাহলে কি করতে পারে? ইট ইন্ডিকেটস হিজ অর হার নলেজ, এটাই ইন্ডিকেট করে, এটাই নির্দেশ করে যে তার জ্ঞান অথবা তার তার যে তার নলেজ, একজন ছেলে অথবা মেয়ে, এখানে হিজ অথবা হার বলছে, যে একজন শিক্ষার্থীর কি হবে? এটাই তার নলেজ হবে। নেক্সট অ্যাপিয়ার্স স্কিল, পরবর্তীতে কি আসে? স্কিল, দক্ষতা। দ্যাট মিনস, এই স্কিল অর্থ কি বা এটার অর্থ কি? দ্য ড্যাশ অফ ডুইং সামথিং, এমন কোনো কিছু করার সামর্থ্য, এমন কোনো কিছু করার সামর্থ্য উইথ দ্য ইউজ অফ নলেজ, তোমার যে নলেজ রয়েছে সেই নলেজ ইউজ করে তুমি ওইটার একটা দক্ষতা অর্জন করবে অথবা কোনো একটা কাজ করবে, ঠিক আছে? নলেজ ইউজ করে কোনো কিছু কাজ করে হচ্ছে তোমার স্কিল। নলেজ প্রিভিয়াস, সরি, নলেজ প্রোভাইডস আস উইথ ড্যাশ, নলেজ কি করে? দেয় আমাদের উইথ ড্যাশ অ্যান্ড স্কিলস, আমাদের কি কি হিসেবে কি দেয়? ড্যাশ এবং স্কিলস, আমাদের দক্ষতা এবং হিসেবে দেয় প্রেজেন্স এন্ড প্রেজেন্ট দ্য এবিলিটি অফ ডুইং ওয়েল, কোনো কিছু ভালোভাবে কোনো কাজ করার জন্য এই নলেজ আমাদেরকে দিক নির্দেশনা দেয়, এরকমটা আমরা বলতে পারি তো নাকি? প্রোভাইডস আস উইথ ড্যাশ অ্যান্ড স্কিল প্রেজেন্টস দ্য এবিলিটি অফ ডুইং ওয়েল। নলেজ আমাদের কি হিসেবে কি দেয়? নলেজ আমাদের ড্যাশ দেয়, কি দেয় সেটা আমরা খুঁজে বের করব। আর স্কিল আমাদের কি করে? স্কিল উপস্থাপন করে দ্য এবিলিটি অফ ডুইং ওয়েল, কোনো কিছু ভালোভাবে কাজ করার জন্য ভালোভাবে কাজ করাটাই উপস্থাপন করে স্কিল। ওকে, বুঝতে পারছো? এরপরে আমি তো তোমাদের ব্যাখ্যা করে খুব মানে ব্যাখ্যা করে বলছি, এই জন্য সময় লাগতেছে, কিন্তু তোমরা যখন সলভ করবে অবশ্যই তোমাদেরকে একটা ভালো মতো নিজেদের বুঝে নিতে হবে, ঠিক আছে? এরপর বলছে 1 নাম্বার, ড্যাশ দ্য টু থিংস, দিস আর টু থিংস, এখানে এই যে বোথ আসতে পারে, বোথ দ্য টু থিংস আর ইম্পর্টেন্ট, দুইটাই, বোথ মানে কি? উভয়, উভয়ই ইম্পর্টেন্ট। আচ্ছা, বোথ আছে কোথাও? 1 নম্বরে দেখো বোথ দিয়ে দিছে। আচ্ছা, আমরা সলভ করবো একটু পরে, আগে বুঝে নিই। বাট কিন্তু হেয়ার লাইজ এ মোর ইম্পর্টেন্ট ড্যাশ, মোর ইম্পর্টেন্ট ড্যাশ, একটা ইম্পর্টেন্ট কি আছে? একটা জিনিস আছে, জিনিসটা হচ্ছে নাউন, এখানে একটা নাউন বসাতে হবে। এডুকেশন শুড মেক এ গুড ম্যান, শিক্ষা মানুষকে ভালো, শিক্ষা একটা ভালো মানুষ তৈরি করে।
উইদাউট ড্যাশ, উইদাউট ড্যাশ এ গুড ম্যান, নো ওয়ান, উইদাউট বিং এ গুড ম্যান নো ওয়ান শুড বি কনসিডার্ড ফুলি অর ফেয়ারলি এডুকেটেড। কোনো মানুষই ভালোভাবে শিক্ষিত হতে পারে না। উইদাউট ইট, এটা ছাড়া অল আদার অ্যাচিভমেন্টস আর ড্যাশ, অল আদার অ্যাচিভমেন্ট কি নষ্ট, বা এখানে আমরা কি বলতে পারি, আচ্ছা, অল আদার অ্যাচিভমেন্ট, যত অর্জন তোমার রয়েছে শিক্ষা এবং দক্ষতা বাদ দিয়ে যা আছে সবগুলোই কি নষ্ট বা ধ্বংস, ঠিক আছে। দেয়ারফর, তাই ওয়ান শুড এট ফার্স্ট, তাই একজনের অবশ্যই কি করা উচিত, ড্যাশ অন অ্যাটেন্ডিং পজিটিভ হিউম্যান আসপেক্টস, বলছে অবশ্যই একজনকে ইয়ে করা উচিত, কি করা উচিত, যে অ্যাটেন্ডিং পজিটিভ হিউম্যান আসপেক্টস, একজনের মানুষের পজিটিভ যে ভালো ভালো দিকগুলো রয়েছে সেগুলো উপস্থাপন করা প্রয়োজন। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখন সলভ করব। আমরা এই যে অ্যান্সার দেওয়া রয়েছে অ্যান্সারের সাথে মিলিয়ে আমরা একটু গঠনগুলো দেখার চেষ্টা করবো, আর আমি তোমাদের কিছু গঠন বলে দিচ্ছি, একটু খাতার মধ্যে লিখে নেওয়ার চেষ্টা করো। এডুকেশন এইমস অ্যাট ড্যাশ, এডুকেশনের লক্ষ্য কি, এনলাইটেনিং, আলোকিত করা, এনলাইটেনিং, এডুকেশনের এইমস লক্ষ্য হচ্ছে এনলাইটেনিং টু থিংস, একটা হচ্ছে নলেজ আর একটা হচ্ছে স্কিল। আমরা অ্যান্সারের সাথে মিলিয়ে দেখি তাহলেই বুঝতে পারবো। তাহলে আমাদের একটা কিন্তু চলে গেল, এনলাইটেনিং, ঠিক আছে। এডুকেশনের লক্ষ্য কি, আলোকিত করা, কি আলোকিত করা, আমাদের জ্ঞানের দিক থেকে আলোকিত করা, দক্ষতার দিক থেকে আলোকিত করা। দ্য লেসন ইন এ ড্যাশ, ইন এ ড্যাশ, এইখানে ভার্ব আছে। আমরা জানি কি যে সেন্টেন্সের স্ট্রাকচারটা হয় এরকম, সেন্টেন্সের স্ট্রাকচার এইখানে লিখে দিই, সেন্টেন্সের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, বাক্যাংশ। এখন সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট থাকবে অথবা এক্সটেনশন থাকবে। এইখানে দেখো, আমি তোমাদেরকে একটু দেখাই, এখানে কি আছে, এখানে দেখো দ্য লেসন ইন এ ড্যাশ, এই যে প্রিপেয়ার, এটা হচ্ছে একটা ভার্ব, তাই না, প্রিপেয়ার হচ্ছে একটা ভার্ব, তার মানে তার সামনের অংশটা সাবজেক্টের জায়গা। তো এখানে একটা বড় নাউন ফ্রেজ বসেছে বা নাউন বসেছে, সাবজেক্টের জায়গায় যেহেতু নাউন বসে, তো এখানে আমাকে আর্টিকেল আছে, এরপরে ভার্ব আছে, সো এর মাঝখানে আমাকে একটা শূন্যস্থান যদি থাকে তাহলে একটা নাউন বসাতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে কি বসাতে হবে, একটা নাউন বসাতে হবে। আমি এটা মুছে দিচ্ছি, কোথায় গেল, আচ্ছা, আমি এই যে এটা মুছে দিচ্ছি। এখানে আমাকে একটা নাউন বসাতে হবে। কেন নাউন বসাতে হবে আমি এটা তোমাদের বলেছি একটু আগে। ওকে, তো একটা নাউন আমরা এখান থেকে খুঁজে বের করি অর্থের সাথে মিল রেখে। তো দেখো অ্যান্সারে দেওয়া আছে সিলেবাস। সো দ্য লেসন ইন এ সিলেবাস, একটা সিলেবাসের মধ্যে যে শিক্ষাটা থাকে, সিলেবাসের মধ্যে যে শিক্ষাটা থাকে বা পার্ট থাকে, সেটা প্রিপেয়ার করে লার্নার ফর গেইনিং নলেজ অফ সার্টেন সাবজেক্ট। যে একটা সিলেবাসের মধ্যে যে পার্ট থাকে সেটা আমাদের শিক্ষার্থীদের কি করে, প্রস্তুত করে কি করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য, অন এ সার্টেন সাবজেক্ট, একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে। When a learner gets a clear concept, আমি এখানে এই যে এ ক্লিয়ার, আমি তোমাদের এখানে আরেকটা স্ট্রাকচার লিখে দেই, সেটা হচ্ছে যে আমি তোমাদের একটু আগে বললাম যে যদি আর্টিকেল এর পরে একটা শব্দ থাকে এবং পরে একটা শব্দ থাকে এবং পরে যদি প্রিপজিশন থাকে তাহলে অবশ্যই এই শব্দটা নাউন দিয়ে দিবা। হ্যাঁ, এই শব্দটা কি দিবা, নাউন। এবং আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে এরপরে যদি প্রিপজিশন থাকে বা প্রিপজিশন বা অন্য পার্টস অফ স্পিচ যদি থাকে, ঠিক আছে, এখানে দুইটা শব্দ থাকলে সামনেরটা দিয়ে দিবা অ্যাডজেক্টিভ এবং পরেরটা দিয়ে দিবা নাউন, ঠিক আছে, পরেরটা দিয়ে দিবা নাউন। এটা গেল 2 নাম্বার স্ট্রাকচার। 3 নাম্বার স্ট্রাকচার আমি এইখানে লিখে দিচ্ছি যে
এই আর্টিকেল থাকবে, আর্টিকেল আমি আচ্ছা আর্টিকেল এটা ধরে নাও আর্টিকেল। এরপর যদি তিনটা সাবজেক্ট তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা ধরবা অ্যাডভার্ব, পরেরটা ধরবা অ্যাডজেক্টিভ, তারপরেরটা ধরবা নাউন। ঠিক আছে? আচ্ছা এরপরে অফ বা তোমার একটা প্রিপজিশন থাকে। এখানে দেখো যে আমি তোমাদের এখানে দেখাই, এইখানে দেখো আর্টিকেল এ, তারপরে হচ্ছে এখানে আছে প্রিপজিশন। আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি দুইটা শব্দ থাকে তাহলে সামনেরটা দিবা অ্যাডজেক্টিভ, পরেরটা দিবা নাউন। এটা হচ্ছে ক্লিয়ার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার মানে অবশ্যই এই শূন্য স্থানে বসবে একটা নাউন। ঠিক আছে? শূন্য স্থানে একটা নাউন বসবে। সো আমরা এখানে সিলেবাসটা পেয়েছি, এনলাইটেনমেন্ট পেয়েছি, আর বাকি যেগুলো আছে এগুলো আমরা নাউন খোঁজার চেষ্টা করি, বা নাউন না থাকলেও আমরা ভার্বকে নাউন হিসেবে রূপান্তর করে সেটা আমরা এখানে বসিয়ে দেব। আচ্ছা এখানে অ্যান্সারের মধ্যে দেওয়া আছে আন্ডারস্ট্যান্ডিং। এখানে আন্ডারস্ট্যান্ড হচ্ছে ভার্ব, সেটাকে আমরা কি দিচ্ছি, কি হিসেবে উপস্থাপন করছি, একটা নাউন হিসেবে উপস্থাপন করছি, অর্থাৎ জিরান্ড হিসেবে উপস্থাপন করছি। তো ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং বা ক্লিয়ার কনসেপ্ট, আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে কনসেপ্ট বা ধারণা, হ্যাঁ ধারণা, কোনো কিছু সম্পর্কে জানা। অফ এ সাবজেক্ট অর টপিক ইট ইন্ডিকেটস হিজ অর হার নলেজ। একজনের মধ্যে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে সেটাই তার জ্ঞান অথবা নলেজ। নেক্সট এপিয়ার্স স্কিল, দ্যাট মিনস দ্য ড্যাশ অফ ডুইং, এবিলিটি, ক্যাপাবিলিটি। হ্যাঁ এটা ক্যাপাবিলিটি হওয়ার কথা। আচ্ছা ক্যাপাবিলিটি অথবা এবিলিটি, এবিলিটি এখানে নাই, সো এবিলিটি দিয়েছে অথবা ক্যাপাবিলিটি আমরা দিতে পারি। হ্যাঁ ক্যাপাবিলিটি, ক্যাপাবিলিটি মানে হচ্ছে দক্ষতা। ঠিক আছে? একটা কোনো কিছু করার, বা এবিলিটি মানেও দক্ষতা, একই জিনিস। সো অপশনের মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে, আমরা এখানে ক্যাপাবিলিটি, ক্যাপাবল রয়েছে, ক্যাপাবিলিটি দিতে পারি, আর এবিলিটিও দিতে পারি এখানে। এরপরে এখানে বলছে নলেজ প্রোভাইডস আস উইথ ড্যাশ, নলেজ আমাদের কি দিতে পারে, আমরা এখানে খুঁজে বের করি, অ্যাচিভমেন্ট এন্ড প্রেজেন্ট। আচ্ছা নলেজ আমাদের কি দিতে পারে, সার্টেনটি, আর নির্দিষ্টতা। হ্যাঁ সার্টেনটি মানে নিশ্চয়তা দিতে পারে। হ্যাঁ সার্টেনলি আছে, সো এখানে আমরা এটাকে চেঞ্জ করে সার্টেনটি দিতে পারি। সার্টেনটি মানে হচ্ছে, সার্টেনটি মানে নিশ্চয়তা দিতে পারে, আমাদের জ্ঞান আমাদেরকে নিশ্চয়তা দিতে পারে যে আমরা কোনো কিছু সম্পর্কে একটা সিদ্ধান্ত নিচ্ছি আমাদের জ্ঞান অনুসারে, তখন সেটা আমাদের নিশ্চয়তা দিতে পারে যে এটাই হবে, এটাই করতে হবে, বা এটাই করা উচিত। স্কিল, স্কিল আমাদের তখন কি করে, স্কিল প্রেজেন্টস দ্য এবিলিটি টু অফ ডুইং সামথিং বা ডুইং ওয়েল। ঠিক আছে? এরপরে এফ নাম্বার আমরা একটু আগে সলভ করছি, যেহেতু দুইটা জিনিস বুঝাইছে, দ্য টু থিংস, আর এখানে বোথ রয়েছে, বোথ মানে উভয়, তো আমরা স্বাভাবিকভাবে এখানে এটা দিতে পারি, বোথ the two things are important, but here lies more important dash, more important কি, কনসেন্ট্রেশন হতে পারে, ফ্রাস্ট্রেশন, রিকোয়ারমেন্ট। এখানে কি রয়েছে, রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট, ওকে রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে, রিকোয়ারমেন্ট আমি যেটা বললাম আর কি, যে এখানে here lies a more important requirement, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস থেকে যায়, বা চাহিদা হিসেবে বা পাওনা হিসেবে থেকে যায়, রিকোয়ারমেন্ট, যে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিসও প্রয়োজন। হ্যাঁ কি জিনিস প্রয়োজন, এডুকেশন শুড মেক এ গুড ম্যান, এডুকেশন এর উচিত কি, বা এর কাজ হচ্ছে একটা ভালো মানুষ তৈরি করা। উইদাউট ড্যাশ এ গুড ম্যান, উইদাউট এই যে বি আছে, সো আমরা এখানে বিং দিতে পারি, বিং মানে হওয়া, যেহেতু এখানে প্রিপজিশন আছে, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, সো বি হচ্ছে ভার্ব, বির সাথে আইএনজি দিলে তোমার বিং হয়ে যাচ্ছে। নো ওয়ান শুড বি কনসিডার্ড ফুলি অর ফেয়ারলি এডুকেটেড, একজন ভালো মানুষ হওয়া বাদ দিয়ে কেউ কখনো শিক্ষিত হতে পারে না। উইদাউট ইট, এটা ছাড়া, এই যে তোমার এডুকেটেড হওয়া ছাড়া বা ভালো মানুষ হওয়া ছাড়া, ইট অল আদার অ্যাচিভমেন্টস আর ফ্রাস্ট্রেটেড হইতে পারে, আনবিল্টমেন্ট, ফ্রাস্ট্রেটেড হতে পারে। আচ্ছা ফ্রাস্ট্রেটেড দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে ফ্রাস্ট্রেটেড, ফার্স্ট দেওয়া আছে, কিন্তু আমরা এখানে অ্যাডজেক্টিভ করেছি বা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল করেছি,
সেই জন্য এখানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। ফ্রাস্ট্রেটেড, ওকে। এরপরে হচ্ছে শুড, ওয়ান শুড এট ফার্স্ট, এই যে শুড আছে মডাল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের কোন ফর্ম বসে ভাইয়া? ভার্বের ল্যাংটা ফর্ম বসে। ল্যাংটা ফর্ম কি? ভার্বের বেস ফর্ম বসে। সামনে পিছনে কোনো সাফিক্স প্রিফিক্স থাকবে না, একেবারে ভার্ব যেটা সেটাই এখানে বসবে। ওয়ান শুড এট ফার্স্ট বিল্ড অন অ্যাটেইনিং পজিটিভ হিউম্যান অ্যাসপেক্ট, বিল্ড অথবা কনসেন্ট্রেট, ওকে। বিল্ডও দিতে পারো, কনসেন্ট্রেটও দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। কনসেন্ট্রেট, অনেকে প্রথমের আচ্ছা, একজনের কি করা উচিত? সর্বপ্রথম কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট মনোযোগী হওয়া কিসের প্রতি? একজন পজিটিভ হিউম্যান অ্যাসপেক্ট, পজিটিভ হিউম্যান অ্যাসপেক্ট হিসেবে নিজেকে উপস্থাপন বা প্রস্তুত করা উচিত। তো এরকম ভাবে তোমরা সলভ করতে পারো। সো আমরা এখানে যেই স্ট্রাকচার গুলো দেখলাম, যে এট এর পরে ভার্বের সাথে আইএনজি আসে কেন? যে প্রিপজিশনের পরে ভার্বের সাথে সবসময় আইএনজি বসে। তারপরে হচ্ছে তোমার এখানে সিলেবাস কেন আনলাম? কারণ এখানে এই আর্টিকেলের পরে একটা অন্য পার্টস অফ স্পিচ আছে। সো এইখানে একটা শব্দ বসবে, সো একটাই হচ্ছে নাউন। সো আমাদের নাউন বসাতে হবে। আর এখানে হচ্ছে আর্টিকেলের পরে প্রিপজিশন, এর মাঝখানে যদি দুইটা শব্দ বসার সম্ভাবনা থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। সো এখানে আমরা নাউন বসিয়েছি, আন্ডারস্ট্যান্ডিং। এটা হচ্ছে জিরান্ট, এবং জিরান্ট কিসের কাজ করে? নাউনের কাজ করে। এরপরে এই যে আর্টিকেল দা এবং অফ, দা এবং অফ, আমি যদি এখানে বর্ষা একটু মুছে দেখাই, এই যে এখানে কিন্তু অফ রয়েছে, হ্যাঁ অফ রয়েছে, এখানে কিন্তু দা রয়েছে। সো সো এখানে কিন্তু আমাদের আর্টিকেল এবং প্রিপজিশনের মধ্যে একটা শূন্যস্থান, একটা শূন্যস্থান হলে এটাই নাউন হবে। সো নাউন হওয়ার কারণে এটা ক্যাপাবিলিটি হয়ে গেছে। এরপরে এই যে প্রিপজিশন, প্রিপজিশনের পরে যদি ভার্ব বসে তাহলে কি বসবে? ভার্বের সাথে আইএনজি। আর যদি তোমার শুধু একটা শব্দ ফাঁকা থাকে, একটা জায়গা ফাঁকা থাকে, তাহলে এই যে প্রিপজিশন এবং কনজাংশনের মধ্যে কি বসছে? একটা নাউন বসছে। একটা জায়গা ফাঁকা আছে, তার মানে একটাই নাউন। ঠিক আছে। এখানে আরেকটা বিষয়, যে তোমরা প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসাও কেন? কোনো ভার্বকে নাউনে রূপান্তরিত করো, জিরান্ট হিসেবে উপস্থাপন করো। জিরান্ট কিসের কাজ করে? নাউনের কাজ করে। মূল কথা হচ্ছে প্রিপজিশনের পরে সবসময় নাউন অথবা নাউন ফ্রেজ বসে। বুঝতে পারছো? প্রিপজিশনের পরে নাউন অথবা নাউন ফ্রেজ বসে, এবং এই নাউন ফ্রেজ বসার কারণে এখানে তোমার ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। ঠিক আছে। সো নাউন অথবা নাউন ফ্রেজ বসার কারণে ভার্বের সাথে আইএনজি হয়ে যায়, এটা জিরান্ট হিসেবে উপস্থাপন হয়। আচ্ছা, এটা আমরা গ্রামার ক্লাসে আরো বিস্তারিত জানবো ইনশাল্লাহ। এরপরে দেখো এরপরে হচ্ছে এখানে মনে হয় ফুল স্টপ আছে। আচ্ছা, এখানে কি রয়েছে আমি একটু দেখে নেই। আচ্ছা, এই যে এখানে কিন্তু কোলন দেওয়া রয়েছে, হ্যাঁ আমি এটা দেখতে পারি নাই, এখানে কোলন দেওয়া রয়েছে। সো কোলন হচ্ছে ফুল স্টপের মতোই কাজ করে। এখানে আর্টিকেল আছে, আর্টিকেলের এবং কোলনের মাঝখানে 1 2 3টা শূন্যস্থান আছে। তার মানে সামনেরটা কি হবে? অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। বুঝতে পারছো? আমি এটা কিন্তু এই যে প্রথম এখানে কিন্তু লিখে দিয়েছি, আর্টিকেল এবং প্রিপজিশন অথবা ফুল স্টপ বা অন্য ভার্বটা যাই থাকুক না কেন, যদি 3টা শূন্যস্থান থাকে, 3টা, একটা হচ্ছে শেষেরটা নাউন, মাঝখানেরটা অ্যাডজেক্টিভ, তার সামনেরটা হচ্ছে অ্যাডভার্ব। সো এইখানে কিন্তু ওই স্ট্রাকচারটাই ফলো করা হয়েছে। ঠিক আছে। আর এটা কিন্তু আমাদের রাজশাহী বোর্ডের প্রশ্ন, রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন। আচ্ছা, এটা আমাদের বোঝা হইলো। এরপরে আমরা পরেরটাতে চলে যাই। 5 নাম্বার প্রশ্ন। আমাদের ক্লাস একটু লং হচ্ছে, কেননা এই জিনিসগুলো তোমাদের ইম্পর্টেন্ট, বোঝানো উচিত, ভালোভাবে বোঝানো উচিত। আচ্ছা, এরপরে আমরা উইদাউট ক্লু, অর্থাৎ গ্যাপ পূরণ করতে হবে উইদাউট ক্লু দিয়ে। এখানে তুমি যা ইচ্ছা, এটা তোমাদের জন্য আরো ভালো এবং সহজ, কেননা এখানে তুমি যা ইচ্ছা তাই বসাইতে পারবা তোমার এই যে অনুসারে, তোমার সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে এবং অর্থ অনুসারে। কি করতে হবে? অর্থটা ঠিক রাখতে হবে, এবং স্ট্রাকচার, সেন্টেন্সের গঠনটা ঠিক রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো স্ট্রাকচার এবং সেন্টেন্সের গঠন কিভাবে ঠিক রাখবা? এখানে দেখো 10 মার্ক রয়েছে, 10 মার্ক তোমাকে পাইতেই হবে ভাইয়া। এখানে বলছে ইফ ইউ ওয়ান্ট টু ড্যাশ ইংলিশ প্রপারলি
অ্যান্ড ফেয়ারলি, আমি এখানে দিতে পারি লার্ন, এই যে লার্ন অথবা ইফ ইউ, এখানে কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে যে অর্থটা কি আসবে। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্রপারলি অ্যান্ড ফেয়ারলি, আমি কিন্তু অ্যান্সারও দেখি নাই, কিন্তু আমার এখানে অটো এখানে আমার মুখ থেকে চলে আসছে, কারণ এটা সেন্টেন্স খুব সহজ এবং অর্থটা বুঝতে পারলে খুবই সহজ। ঠিক আছে, ইউ হ্যাভ টু অ্যাচিভ রাইটিং স্কিল, তোমার রাইটিং স্কিলকে বাড়ানো উচিত বা অর্জন করা উচিত যদি তুমি ইংলিশ প্রপারলি শিখতে চাও। টু অ্যাটেইন দিস স্কিল, এই স্কিলটা অর্জন করার জন্য ইউ নিড সাম মেজার্স, ইউ নিড টু অ্যাক্সেস অথবা ইউ নিড টু টেক, এই যে এখানে দেওয়া রয়েছে যে অ্যাক্সেস, আমি অ্যাক্সেস বললাম, এখানে টেক দেওয়া রয়েছে। ইউ নিড টু অ্যাক্সেস অথবা নিড, আমি এখানে আরেকটু ক্লিয়ার করে দিয়ে দেই। এখানে তোমরা নিড টু টেক দিতে পারো, নিড টু হ্যাভ দিতে পারো। নিড টু হ্যাভ তোমার থাকা উচিত বা থাকা প্রয়োজন। সাম মেজার্স, এখানে টেক দিতে পারো, ইমপ্লিমেন্ট দিতে পারো, এত ইয়ে করার দরকার নাই, কঠিন কিছু দেওয়ার দরকার নাই। নিড টু টেক দিতে পারো, নিড টু হ্যাভ দিতে পারো। এট ফার্স্ট ইউ শুড, এই যে শুড আছে মডাল অক্সিলারি ভার্ব, এরপরে কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। সো ভার্বের বেস ফর্ম একটা আনতে হবে অর্থ অনুসারে। এট ফার্স্ট, সর্বপ্রথম, ইউ শুড ড্যাশ ইউর ভোকাবুলারি সিন্স, যেহেতু এভরিহোয়ার ওয়ার্ডস আর রিকোয়ার্ড, যে সর্বপ্রথম তোমার কি করা উচিত? এনরিচ, এইখানে কিন্তু এনরিচ দেওয়া রয়েছে, এনরিচ ইউর ভোকাবুলারি, অথবা তোমার ভোকাবুলারি কি সমৃদ্ধ করা উচিত, বা ইউ শুড লার্ন ইউর ভোকাবুলারি, অথবা ইউ শুড কি করতে হবে? তুমি এখানে কোর একটা ইংলিশ দিতে পারো, তোমার যদি এনরিচ শব্দটা মনে না থাকে তুমি এইভাবে দিতে পারো, ইউ শুড মেমোরাইজ, ইউ শুড মেমোরাইজ, ইউ শুড মেমোরাইজ, মুখস্থ করা উচিত। যদিও মুখস্থটা ভালো না, তারপরেও তোমার এইখানে চলার মতো একটা ওয়ার্ড তুমি পেয়ে যাচ্ছ এখানে, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ডস উইল হেল্প ইউ, ওয়ার্ডস কি করবে? আমাকে হেল্প করবে কি করতে? তারপরে এটা আমরা পড়ি, হেল্প ইউ তোমাকে হেল্প করবে ড্যাশ ইউর আইডিয়াস অ্যাপ্রোপ্রিয়েটলি, হেল্প ইউ অ্যাপ্লাইং, হেল্প ইউ অ্যাপ্লাই, এখানে এরা দিছে এক্সপ্রেস, রাইট, ফ্লোরিশ, আমি এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম। ওকে, এখানে অ্যাপ্লাই দিলে পারেই মোটামুটি কারেক্ট হয়, মোটামুটি বলতে ভালোই কারেক্ট হয়। ওকে, এরপরে হচ্ছে নেক্সট, এরপরে ইউ শুড নো, তোমার জানতে হবে হাউ টু অ্যারেঞ্জ ওয়ার্ডস অথবা সেন্টেন্স ইন এ সেন্টেন্স। ওকে, হাউ টু অ্যারেঞ্জ ওয়ার্ডস অথবা এই যে দ্যামস, ওয়ার্ডস দিতে পারো। ভোকাবুলারি অর্জন করেছো, সেগুলো কি করতে হবে? তোমার এখানে অ্যারেঞ্জ করতে হবে, সাজাতে হবে। যে ভোকাবুলারি তুমি অর্জন করেছো সেগুলো তোমাকে একটা সেন্টেন্সের মধ্যে সাজাতে হবে অবশ্যই। তো এখানে দ্যাম দিয়েছে, ওরা প্রোনাউন ইউজ করেছে, আমি ডিরেক্ট নাউন ইউজ করলাম। ইন এ সেন্টেন্স। ওকে, তারপরে বলছে হিয়ার গ্রামার উইল হেল্প ইউ, তোমাকে গ্রামার হেল্প করবে দা ড্যাশ ওয়ে, দা গ্রামাটিক্যাল ওয়ে, গ্রামার তোমাকে হেল্প করবে কি কোন ওয়েতে? গ্রামাটিক্যাল ওয়ে, ব্যাকরণিক ওয়েতে, অর্থাৎ তোমাকে গ্রামাটিক্যালি সে এখানে হেল্প করবে। ওকে, ফর দ্যাট, এর কারণে বেসিক ড্যাশ আইটেমস মাস্ট বি নোন টু ইউ, বেসিক ল্যাঙ্গুয়েজ আইটেমস বা বেসিক, এখানে জি নাম্বার না, সরি, গ্রামাটিক্যাল আইটেমস, সরি এখানে আমি যে ভুল করেছি, উল্টা করে কোথায় কোনটা বসিয়েছি, এখানে শূন্যস্থান আরেকটা কই, শূন্যস্থান আরেকটা, আচ্ছা টাইপিং হয়তো মিস্টেক হয়েছে। আচ্ছা, বেসিক, এখানে রাইট, সঠিক উপায়। আচ্ছা, এখানে অর্থটা তাহলে কি আসতেছে? আমি এখানে গ্রামাটিক্যাল বসিয়েছিলাম, দ্য গ্রামার উইল হেল্প ইউ দ্য রাইট ওয়ে। ওকে, এইটা তো খুব সহজ, আমি এত বড় ভুল করলাম কিভাবে? সো এটা রাইট ওয়ে হবে, আর গ্রামাটিক্যালটা পরে হবে। ওকে,
এখানে অর্থটা যে কোনো ভাবে তুমি এখানেও রাইট অ্যাডজেক্টিভ, এটা গ্রামাটিক্যাল অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ একটা বসাইলে অর্থটা মনে হয় যে ফুলফিল হয়ে গেছে, কিন্তু সেন্টেন্সের অর্থটা ভুল হইতে পারে, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার এবং তোমার গঠনটা যেটা রয়েছে সেন্টেন্স ঠিক থাকবে, ঠিক আছে। ফর দ্যাট, এর কারণে বেসিক গ্রামাটিক্যাল আইটেমস মাস্ট বি নোন টু ইউ, যে বেসিক গ্রামাটিক্যাল যেই আইটেম গুলো রয়েছে সেগুলো তোমাকে জানতে হবে, বা বেসিক জিনিসগুলো জানতে হবে। দেন ইউ হ্যাভ টু ড্যাশ ইউর জেনারেল নলেজ, অ্যাপ্লাই, অথবা এইখানে তুমি লিখতে পারো এক্সপ্রেস বা ইমপ্লাই দিতে পারো, অ্যাপ্লাই দিতে পারো, ঠিক আছে। ওকে, এরপরে আমরা চলে যাব বি ক্রিয়েটিভ অ্যান্ড ট্রাই টু মেক সেন্টেন্স অফ ইউর ওন। ট্রাই টু মেক সেন্টেন্স, অথবা এখানে আচ্ছা মেক দিয়েছে, ক্রিয়েট দিয়েছে, সেন্টেন্স বাই। ফাইনালি রেগুলার প্র্যাকটিস হতে পারে, আচ্ছা প্র্যাকটিসই আছে এখানে, গুড। এই যে খুব সহজ একটা ইয়ে ছিল, উইল হেল্প ইউ সাকসিড ইন অ্যাচিভিং দিস স্কিল, ঠিক আছে। সো এইভাবে তোমরা সলভ করবে, অর্থটা বুঝে বুঝে। কি লাগবে এখানে? অর্থ লাগবে এবং সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। এরপর আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাব। 6 নম্বর প্রশ্নে কিভাবে সমাধান করতে হবে, আচ্ছা রিয়ারেঞ্জ তো তোমরা মুখস্থ করো, রিয়ারেঞ্জ কিভাবে মনে রাখবা সেটাও আমি তোমাদেরকে বলে দিই। আচ্ছা, রিয়ারেঞ্জ যদি কোনো ব্যক্তিগত বিষয় হয় বা ব্যক্তি বিষয়ক হয়, তাহলে অবশ্যই তোমার কোনো ব্যক্তির পরিচয় দিয়ে শুরু হয়, যে ব্যক্তি কত সালে জন্মগ্রহণ করছে, কোথায় জন্মগ্রহণ করছে, এটা দিয়ে। আর যদি কোনো ইভেন্ট হয়, তাহলে তোমাকে হুট করে একটা বিষয় চলে আসবে, সেই বিষয়টা খুঁজে পাওয়াই তো মুশকিল, তাই না? আচ্ছা, প্রথম যে বিষয়টা খুঁজে পাইলেই পরবর্তীতে সেটার লেজ ধরে ধরে তুমি করতে পারো, সমাধান করতে পারো। এখানে মেইন টপিক হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটাও আমাদের রাজশাহী বোর্ডের একটা প্রশ্ন 2024 সালের। সো এখানে মার্ক থাকবে 10 মার্ক, তোমাকে খুঁজে বের করতে হবে খুব ভালোভাবে। ওকে, সর্বপ্রথম আমাদের অ্যান্সারটা দেওয়া আছে। আচ্ছা, অ্যান্সার পরে আমরা কিভাবে বের করি, মনে করো আমি কিছু জানি না, আমি তো আসলে এটা পড়ি নাই বা রিভিশন দেই নাই, সো ডিরেক্টলি তোমাদের সামনে নিয়ে চলে আসছি, এই জন্য মাঝে মাঝে একটু আটকে যেতে হয়। ভুল সবার মধ্যেই থাকে, আমার মধ্যেও আছে, তোমার মধ্যেও আছে, ঠিক আছে। ওকে, এখানে তোমাকে খুঁজে বের করতে হবে যে টপিকটা কি, টপিক খুঁজে বের করতে হবে সর্বপ্রথম। টপিক খুঁজে বের করার পরে ওই টপিক দিয়ে সর্বপ্রথম কি ওই টপিক সম্পর্কে কি বলেছে সেটা তোমাকে বের করতে হবে। দেখো এখানে বলা হচ্ছে নলেজ, আমি সর্বপ্রথম লাইনটা পড়তেছি, যে নলেজ অফ দিস মেশিনস, একটা প্রোনাউন ইউজ করেছে না? প্রোনাউন কোনো বাক্যের শুরুতে, কোনো প্যাসেজের শুরুতে বসতে পারে না, প্রোনাউন বসবে পরে, অর্থাৎ তার সামনে অবশ্যই একটা নাউন থাকবে, যেই নাউনকে মিন করা হবে, ঠিক আছে। সো এইখানে ডিরেক্টলি প্রোনাউন দিয়ে দিয়েছে, সো এটা আমরা বাদ দিচ্ছি আপাতত। দ্য সুনার উই ক্যান মেক অ্যান্ড ক্রিয়েটিভ দিস, এই যে দিস এখানেও প্রোনাউন দিয়ে দিয়েছে, এই যে দিস এটাও প্রোনাউন, এখানেও প্রোনাউন দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা দেয়ার ফর, তাই হচ্ছে কোথায় বসে? শেষের দিকে বসে। সো তাই কিন্তু আমরা এখানে দিতে পারি না, এখনই আমরা দিতে পারি না, আমরা দিব শেষের দিকে। এখানে কি বলেছে? দ্য মেশিনস উইল মেইনলি ইনক্লুড কম্পিউটার, মোবাইল ফোন অ্যান্ড রোবট। এটা হইতে পারে, তবে এটা আমরা এখনই নিচ্ছি না, আমরা একটু পরে নিচ্ছি, দেখি আরো এর সামনে কোনো কিছু আছে নাকি। মেশিন সম্পর্কে বলছে, এখানে বলছে বাট উই ক্যান নো লঙ্গার ওয়েট, আমাদের করা উচিত না, আমাদের ওয়েট করা উচিত না। এখানে বলছে বাট উই ক্যান, এখানে বাট মানে হচ্ছে কিন্তু, কিন্তু কখন বলি আমরা? যে আমরা একটা সেন্টেন্স বললাম, বলার পরে আমরা বললাম কিন্তু এটা এরকম না। সো অবশ্যই তার সামনে কিছু আছে, তো এটা আমরা বাক্যের শুরুতে বা প্যাসেজের শুরুতে ইউজ করতে পারি না। আমাদের কি ইউজ করতে হবে? আমাদের এমন কিছু ইউজ করতে হবে যেটা আসলে আমাদের নতুন কিছু শেখাচ্ছে বা শুরু থেকে আমাদের কিছু শেখাচ্ছে, এরকম। ওকে, তো এরকমটা আমরা খুঁজে পাচ্ছি, এই যে VII, অর্থাৎ 7 নাম্বার, হ্যাঁ রোমান সংখ্যায় 7 নাম্বার যেই পয়েন্টটা রয়েছে সেটা। দ্য ফোর্থ রিভলিউশন, চতুর্থ বিপ্লব ইজ নকিং অ্যাট দ্য ডোর, তোমার দরজায় কড়া নাড়ছে, চতুর্থ বিপ্লব।
আচ্ছা, কি করার আছে? চতুর্থ বিপ্লব। এখন এর সম্পর্কে আমাদের আরো সেন্টেন্স খুঁজে বের করতে হবে। দোজ হু আর স্কিলফুল ইন ইট উইল সার্ভাইভ সাকসেসফুলি। আচ্ছা, উই হ্যাভ নট ইয়েট বিন প্রিপেয়ার্ড ফর দিস সর্ট অফ এডুকেশন। আচ্ছা, এডুকেশন নিয়ে বলা হচ্ছে এখানে। দিস রিভলিউশন, এটা হইতে পারে। দিস রিভলিউশন আমরা আর একটু দেখি। দিস রিভলিউশন উইল টার্ন দ্য ওয়ার্ল্ড ইনটু এ মেশিন বায়াসড ওয়ান। আচ্ছা, এরপরে আমরা এই যে এখানে দিস ইজ নোট, ওকে, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে প্রথম একটা ইয়ে বলা হচ্ছে এবং সেটার আরেকটু ব্রডলি নলেজ তোমাকে দিচ্ছে এআই সম্পর্কে একটা সেন্টেন্সের মাধ্যমে। এটা আমরা এখানে লিখতে পারি, বা এটা 3 নাম্বারেও আমরা লিখতে পারি। ঠিক আছে, তারপরে কিন্তু আমরা এই যে এটা ব্যবহার করতে পারি, আমি যেটা ইউজ করতে চাইলাম। তো এর আগে 3 নাম্বারটা আমি অ্যান্সারে দেখলাম যে 3 নাম্বারটা দিয়েছে, তারপরে এটা আমরা অ্যান্সার করলাম। যেটা আমি 2 নাম্বারে দিতে চেয়েছি এটা 3 নাম্বারে দিয়ে দিচ্ছি। দিস রেভলিউশন উইল টার্ন দ্য ওয়ার্ল্ড ইনটু এ মেশিন বায়াসড ওয়ান। যে মেশিনারির যে বিষয় আদি আছে এই শিল্প, এই বিপ্লবের মধ্যে, সেটা কিন্তু আমাদের একটা এই ওয়ার্ল্ডকে টার্ন করতে পারে, এটা অন্যদিকে মোড় নিতে পারে। ঠিক আছে, এরপরে আমরা দেখছি কি যে দ্য মেশিন, এই যে মেশিন সম্পর্কে বলা হচ্ছে। হ্যাঁ, এই যে মেশিন বেসড ওয়ান, এই মেশিন সম্পর্কে বলা হচ্ছে। সো মেশিনের লেজ ধরে আমরা আরেকটা বের করতেছি। দ্য মেশিনস উইল মেইনলি ইনক্লুড কম্পিউটার, মোবাইল ফোন অ্যান্ড রোবট। ঠিক আছে, ওকে, এই মেশিন সম্পর্কে এখানে বলা হচ্ছে। এরপরে আমরা কি নিয়ে আসতে পারি? এরপরে আমরা আনতে পারি দ্য সুনার উই নো মেক অ্যান অ্যাক্টিভ দিস প্ল্যান। আচ্ছা, এখানে প্ল্যান সম্পর্কে বলা হচ্ছে। নলেজ অফ দিস মেশিনস, এই যে এটা হইতে পারে। এটা গেছে, এটা গেছে, এটা গেছে, 5 গেল। আচ্ছা, এই যে হ্যাঁ, এটা হয়েছে। ওকে, 1 নাম্বারটা দেখো, নলেজ অফ দিস মেশিন, এই যে মেশিন সম্পর্কে বলা হচ্ছিল, মেশিন সম্পর্কে আবার বলা হচ্ছে। মেশিন দিয়ে কিন্তু 3টা বাক্য তুমি পেয়েছো। সো একটা লেজ ধরে ধরে আরেকটা তুমি খুঁজে বের করবা। ইজ এসেনশিয়াল টু কিপ পেস উইথ দ্য ফিউচার ওয়ার্ল্ড। ফিউচার ওয়ার্ল্ডে আমাদের এই মেশিনের ইয়ে করতে হবে, ফিউচার ওয়ার্ল্ডের আমাদের যে ধারাবাহিকতা সেটা রক্ষা করতে হবে ফিউচারেও, মেশিনের যে ইউজগুলো, নলেজ, জ্ঞানগুলো। ওকে, এরপরে দেখো দেওয়া হচ্ছে 8 নাম্বারটা। 8 নাম্বারটাতে কি বলা হয়েছে? দোজ হু আর স্কিলফুল ইন ইট। এই যে কিসে স্কিলফুল হতে হবে? যে আমাদের এই মেশিনে যারা স্কিলফুল হবে উইল সার্ভাইভ সাকসেসফুলি। এই মেশিনের ক্ষেত্রে যারা স্কিলফুল হবে তারাই ভবিষ্যতে সাকসেসফুলি, মানে সাফল্যের সাথে সার্ভাইভ করতে পারবে। ঠিক আছে, এরপরে আসছে হচ্ছে তোমার 4 নাম্বারটা। 4 নাম্বারটা দেয়ারফর, তাই লার্নিং টেকনোলজি অ্যান্ড অ্যাচিভিং টেকনোলজিক্যাল স্কিল শুড বি থট হবে না, টট হবে। হ্যাঁ, শুড বি টট অফ সিরিয়াসলি। ঠিক আছে, এটা আমাদের কি করতে হবে? এটা একটা ভালোভাবে আমাদের শিখতে হবে। ঠিক আছে, ওকে, এরপরে আমরা 9 নাম্বার নিচ্ছি। 9 নাম্বারটা আমি অ্যান্সার দেখেই নিচ্ছি, কারণ এত বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে এখন সময় পাবো না। আর তোমরা যেহেতু অনেকক্ষণ থেকে ক্লাস করছো, আমি দ্রুত শেষ করে দিচ্ছি। উই হ্যাভ নট ইয়েট বিন প্রিপেয়ার্ড ফর দিস সর্ট অফ এডুকেশন। যেহেতু আমরা অনেকদিন থেকে এটা শিখি নাই, সো এখন আমাদের উচিত এই সম্পর্কে জ্ঞান রাখা বা শেখা। এরপরে 2 নাম্বার, দ্য সুনার উই ক্যান মেক অ্যান অ্যাক্টিভ দিস প্ল্যান। আমরা এই যে শেখা, এই যে টেকনোলজি সম্পর্কে আমরা যারা যত বেশি দ্রুত জ্ঞান করতে পারবো বা প্ল্যান করতে পারবো, দ্য বেটার ইট উইল বি ফর আস। এটা আমাদের জন্য হবে খুব দ্রুত। ঠিক আছে, এরপরে 6 নাম্বারটা অর্থাৎ শেষ, বাট কিন্তু উই ক্যান নো লঙ্গার ওয়েট, আমরা আমাদের ওয়েট করা যাবে না। এক্সপেক্ট এক্সাক্ট অ্যান্ড রিয়েলিস্টিক প্ল্যান শুড বি মেড নাও। এখন থেকে আমাদের রিয়েলিস্টিক, বাস্তবসম্মত আমাদের যেই প্ল্যানগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের বিষয়াদি। এইগুলো আশা করবো তোমরা বুঝতে পেরেছো। তোমাদের 5, 4, 5, 6 নাম্বার যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো আসলে এইভাবেই তোমাকে সলভ করতে হবে ইনশাল্লাহ। সো তোমরা অনেকক্ষণ থেকে আমার সাথে রয়েছো। সো এই ইংরেজি প্রথম পত্রের এই 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 বিষয়গুলো তোমরা একটু ভালোভাবে নাও। আর তোমাদের এই যে এইচএসসি 23, 24 এবং 25 সালের বোর্ড, তোমরা খুব বেশি প্র্যাকটিস করো। ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে, এটা প্রত্যাশা করব। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা এইচএসসি ইংলিশ প্রথম পত্রের এইচএসসি 2026 সালের জন্য
যে ধারাবাহিক সাজেশনগুলো এবং প্র্যাকটিসগুলো করাচ্ছি সেগুলো করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু আসবে। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের সাথেই থেকো।